রাতে যখন সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছে তখন আমি সোফায় বসে মোবাইল নিয়ে পড়ে আছি। এ বাসায় অন্যদের থেকে আমার একটু সাহস বেশি, কারণটা সবাই জানে আমি মুক্তার হবু স্বামী। কিন্তু কেউ তো আর এটা জানে না আমাকে যে মেরে ফেলা হবে। হঠাৎ করে মুক্তা আমাকে ডাক দিয়ে বলল, রনি খাবার খেয়েছো? আমি মোবাইল থেকে মাথা তুলে বললাম, না এখনো খাই নাই, একটু পর হয়তো বুয়া খাবার দিয়ে আসবে উপরে। মুক্তা বলল, আজকে আর উপরে খাবার খেতে হবে না, আমাদের সাথে বসে পড়ো। মুক্তার কথা শুনে আমি সুমনের দিকে একবার তাকালাম। সুমন আমাকে ইশারা করে বলল আমি যেন এই খাবার না খাই। কি জানি কেন এই কথা বলল। মুক্তা আবার বলল, কি হলো, আমি কি বলছি? আমি এবার সোফা থেকে উঠে সরাসরি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম আর বললাম, চাকরের কখনো উচিত নয় তার মালিকের সাথে বসে খাওয়া, বলেছেন এটাই অনেক বেশি, ধন্যবাদ। মুক্তা বলল, রনি আমার কথা তো শোন। আমি বলেছি। মুক্তার কথা আর কানে না নিয়ে উপরে উঠে গেলাম। হঠাৎ করে একটা বিষয় আমার মাথায় আসলো। রাতে পালানোর সময় আধা ঘন্টার ভেতরে গেটের কাছে যেতে হবে, কিন্তু সেই সময়টা তো লেখা হয় নাই বইয়ে। অনেক চিন্তা ভাবনা করে বের করলাম সেই পালানোর সময়টা রাত 1টার সময় হবে হয়তো, কারণ এই সময়ে সবকিছু বন্ধ থাকে। অনেক ভেবেছি আর কিছু চিন্তা করব না, যা হবার পরে হবে, আগে পালিয়ে যাই তো এখান থেকে। বিছানার উপর শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে কি করতে হবে, কিন্তু কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রিয়া ম্যামের উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চিঠিতে লেখা আছে, আজকে রাত 1টার সময় এখান থেকে পালিয়ে যাব। যদি যাওয়ার ইচ্ছা থাকে তো সময় মতো দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে আমি যেমন বিশ্বাস করি তেমন কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। আশা করি আপনাকে কিছু বলতে হবে না, শুধু আমি যা বললাম তাই করবেন, বাকিটা আমি দেখে নিব। এইটুকু লেখে চিঠিটা পকেটে রেখে দিলাম। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আজকে আমি কিচেনে গিয়ে নিজ হাতে ম্যামের জন্য কফি বানাবো। অন্যদিন তো বন্যা বানিয়ে দেয়, আজকে বরং আমি নিজে ম্যামের জন্য কফি বানিয়ে নেই। কিচেনে গিয়ে যেই কফি বানাবো বলে সবকিছু প্রস্তুত করছি তখন আমাকে দেখে বন্যা বলল, কি ব্যাপার মশাই, হঠাৎ ম্যামের জন্য কফি বানাচ্ছেন? আমি হাসি দিয়ে বললাম, আরে না তেমন কিছু না, মাঝে মাঝে ম্যামের জন্য একটু কফি বানালে হয়তো অন্যরকম স্বাদ পাবে। বন্যা বলল, তা তুমি কি রান্না করতে পারো? আমি বললাম, পারি তো, আমি সবকিছু রান্না করতে পারি। বন্যা বলল, এসব রান্না বান্না কে তোমাকে শিখিয়েছে? আমি বললাম, আমার। বলতে গিয়েও আর বলতে পারলাম না, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। বন্যা আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে এজন্য এভাবে কান্না করতে হয়? ছোট বোনের সামনে যদি বড় ভাই কান্না করে কেমন লাগবে বলো? পেছন থেকে সুমন এসে বলল, তুই চিন্তা করিস না রনি, দেখিস একদিন আমরা সবাই মিলে প্রতিশোধ নিব। হঠাৎ পেছন থেকে মুক্তা বলল, তা কিসের প্রতিশোধ নিবে তুমি সুমন? সুমন বেচারা বোকা হয়ে মুক্তার দিকে তাকিয়ে বলল, ম্যাম এত সকাল সকাল আপনি এখানে? মুক্তা হাসি দিয়ে বলল, আজকে আমার হবু হাজবেন্ড নাকি কফি বানাচ্ছে, তাই এটা খেতে আসলাম। এই বলে মুক্তা আমার হাত থেকে কফির মগটা নিয়ে খেতে লাগলো। আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মুক্তা খেতে খেতে বলল, তুই তো দেখি অনেক ভালো কফি বানাতে পারিস। আমি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ ম্যাডাম। একটা কথা ছিল, বলবো কি বলবো না? মুক্তা বলল, বল কি বলবি? আমি বললাম, সেদিন তো আর বাগানটা ঘুরে দেখতে পারলাম না, যদি আজকে বলেন তো। মুক্তা বলল, আচ্ছা যাবি, ঠিক আছে যা, তবে বেশি দেরি করবি না। আমি এবার একটু নরম সুরে বললাম, আমি একা গেলে ভালো লাগবে না, সাথে সুমন আর বন্যাকে নিতাম। মুক্তা এবার সুমন আর বন্যার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যা, তবে আগে সব কাজ শেষ করে তারপর যাবি, আমি ওদেরকে বলে রাখবো, কোনো সমস্যা হবে না। এই বলে মুক্তা ম্যাম চলে গেল। মুক্তা যেতেই বন্যা কফির মগটা আমার হাতে দিয়ে বলল, আমি আগেই ভেবেছিলাম মুক্তা ম্যাম এখানে হয়তো আসবে, আর দেখো এসেও গেল। যখন মুক্তা ম্যাম এখানে আসলো আমি তোমার কফির মগটা বদল করে আমারটা রেখে দিয়েছি। মুক্তা ম্যাম কফি খেয়ে মনে করেছে এটা তোমার বানানো কফি। আমি এবার মুক্তার মাথায় হাত দিয়ে সুমনের দিকে তাকিয়ে বললাম, আমি না থাকলে তো এইরকম একটা লক্ষ্মী মেয়ে হারাতি শালা, এখন তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে নে। আমি এই সুযোগে রিয়া ম্যামকে কফি দিয়ে আসি। 10টা বাজার কিছুক্ষণ আগে রিয়া ম্যামের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। যখন দরজা খোলার আওয়াজ পেলাম পকেট থেকে চিঠিটা বের করে আস্তে করে মগের সাথে ধরলাম। রিয়া ম্যাম আমার হাত থেকে চিঠি সহ কফির মগটা নিয়ে নিল। আমিও খুশি মনে চলে গেলাম। কিছুক্ষণ পর বন্যা আর সুমন এসে বলল, রনি চল, আমরা রেডি। ওদের দুইজনকে নিয়ে দরজার কাছে যেতেই আমাদের দেখে দারোয়ান দরজা খুলে দিল। হেঁটে হেঁটে বাগানে চলে গেলাম। আশেপাশে তেমন কাউকে দেখতে না পেয়ে বললাম, সুমন পালানোর বিষয়ে বন্যাকে কিছু বলেছিস? সুমন বলল, না এখনো কিছু বলি নাই। বন্যা এবার আমার দিকে তাকিয়ে বলল, কি বলছো ভাইয়া, পালিয়ে যাবে মানে? আমি বললাম, আজকে রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব, আর কিভাবে পালাবো সেটা আমার উপর ছেড়ে দাও। আমি বলেছি না বন্যা, তোমার এই ভাই থাকতে তোমাকে আমি সুমনের সাথে বিয়ে দিয়েই ছাড়বো। বন্যা
আমার দিকে কান্নার নজরে তাকিয়ে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনার কিছু হবে না তো? আমি বললাম, না আমার কিছু হবে না। এখন সুমন বল, আমি যেভাবে বললাম সবকিছু রেডি তো? সুমন আমার দিকে তাকিয়ে বলল, তোর কথা মতো সবকিছু রেডি করেছি, কিন্তু তুই যেভাবে বললি সেভাবে কিন্তু হবে না। আমি যেই ঘুমের ওষুধ এনেছি সেটা খাওয়ার 1 ঘন্টার পর কাজ করবে, তাও আবার সারা রাত। মানলাম সবাই খাবে, কিন্তু মুক্তাকে তো তুই চিনিস না, ও ঠিকই ধরে ফেলবে। আমি মাথায় হাত চুলকাতে চুলকাতে বললাম, আসলেই তো তুই ঠিক কথাই বলেছিস, এটা তো আমি চিন্তা করি নাই। তবে ঠিক আছে, তুই শুধু টেবিলে খাবার দিয়ে যাবি, বাকিটা আমি দেখে নিব। মুক্তাকে কিভাবে খাওয়াতে হয় এটা আমি দেখব। শুধু সবাই খাওয়ার আগে যেন আমার খাবারটা চলে যায়, যেন মুক্তা আমাকে খাওয়াতে চাইলে আমি বলতে পারি আমি খেয়ে এসেছি, আর মুক্তার খাবারে যেন ওই ওষুধটা বেশি থাকে। এভাবে সুমন আর আমি ভাবতে লাগলাম কিভাবে কি করতে হবে। ওদের দুজনকে বললাম যেন দরকারি জিনিসপত্র সব গুছিয়ে রাখে। অনেকক্ষণ বাগান ঘোরাঘুরি করে চলে গেলাম। সুমন আর মুক্তা আমার কথা মতো সবকিছু করেছে। রাতে রিয়া ম্যামকে কফি দেওয়ার সময় রিয়া ম্যাম আস্তে করে বলল, আমি রেডি। এই বলে রিয়া ম্যাম দরজা বন্ধ করে চলে গেল। সুমন যখন টেবিলে খাবার দেয় তখন আমাকে একবার ইশারা করে বলল, এখন কি করবি? সবাই টেবিলে বসা। মুক্তার পাশে ওর এক বয়ফ্রেন্ড বসেছে। আমি গিয়ে মুক্তার পাশে দাঁড়িয়ে বললাম, আজকে কি আমি তোমার সাথে বসে খেতে পারি? মুক্তা তো আমাকে দেখে পুরোই বোকা হয়ে গেছে। হয়তো মুক্তা ভাবতেও পারে নাই যে আমি নিজেই এখানে চলে আসব। মুক্তা তাড়াতাড়ি একজনকে সরিয়ে আমাকে বসতে দিল। আমি মুক্তার খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার মাখিয়ে মুক্তার মুখের সামনে ধরলাম। আমার এসব কাজকর্ম দেখে সবাই বোকা হয়ে গেছে, বিশেষ করে মুক্তা অবাক হয়েছে অনেক বেশি। আমি এবার জোরে ধমক দিয়ে বললাম, আর কতক্ষণ এভাবে তোমার মুখের সামনে খাবার ধরে রাখবো? খাবে নাকি ফেলে দিব? আমার কথা শুনে মুক্তা হা করলো। মুক্তাকে খাওয়াতে খাওয়াতে বললাম, এত অবাক হওয়ার কি আছে, আর কয়েকদিন পর তুমি আমার বউ হবে। মুক্তা চুপচাপ খেতে খেতে আস্তে করে বলল, নাটক কম কর। আমি বললাম, তাহলে আমি কি চলে যাব? মুক্তা আমার হাতে কামড় দিয়ে বলল, চলে যা তুই, তোরে আমি বলেছি এখানে থাকতে। আর বন্যা আজকে অনেক খারাপ রান্না করেছে, খাবারে লবণ বেশি হয়েছে, আবার একটুও স্বাদ হয় নাই। ডাক দাও তো বন্যাকে। সারাদিন বসে থেকেও এমন ফালতু রান্না করে কেন? নাকি এখন কাজ করতে মন চায় না? কি চাই ওর জিজ্ঞাসা করো। আমি তাড়াতাড়ি বললাম, আরে থাক না, হঠাৎ একদিন খাবার বাজে হয়েছে, এজন্য এভাবে বকা দিতে হয়? প্রতিদিন কি একই হবে? হয়তো আজকে বেচারি ভালো কিছু রান্না করার চেষ্টা করেছিল, কিন্তু ও হয়তো জানতো না এমন হবে। থাক, বাদ দাও। মুক্তা অল্প কিছু খেয়ে চলে গেল। সুমন হাত দিয়ে ইশারা করে বলল, কাজ হয়ে গেছে রে বন্ধু, এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে। আমি উপরে চলে গেলাম। ছাদের এক পাশ থেকে অন্য পাশে হাঁটাহাঁটি করছি। কখন যে আমার সেই সময়টুকু আসবে। ছাদে ঘুমানোর আগে 12টা বেজে 30 মিনিটের একটা অ্যালার্ম দিলাম। সময় মতো ঘুম থেকে উঠে রুমে গিয়ে দরকারি জিনিসপত্র সাথে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। নিচে নামতেই দেখি বন্যা সুমনকে জড়িয়ে এক কোনায় ঘুমিয়ে আছে, আর সুমন একটু পর পর ঘুমাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে হয়তো আমি কখন আসব। অন্ধকার রুমে সুমন আমাকে দেখে আস্তে করে বলল, বন্ধু তুই তাহলে এলি? আমি বললাম, এলাম। সবকিছু তো ঠিকঠাক আছে নাকি? সবাই তো এখন ঘুমে। সুমন বলল, মগ্ন মানে? সবাই মরার মতো ঘুমাচ্ছে, এখন আমাদের বের হলেই হবে। আমি বললাম, বন্যা কি জেগে আছে? বন্যা আমার কথা শুনে আস্তে করে উত্তর দিল, কোনো রকম জেগে আছি, এখন যা করবে ভাইয়া তাড়াতাড়ি করো, আমি কিন্তু রাত জাগতে পারি না। বন্যার কথা শুনে আমি মজা করে বললাম, কালকে বিয়ে হলেই দেখা যাবে সারা রাত জেগে চোখ লাল করে ফেলবে, আবার বলে রাত জাগতে পারি না। কিরে সুমন, আমি কি মিথ্যা বললাম? বন্যা আমার কথা শুনে সুমনকে ছেড়ে দাঁড়িয়ে বলল, লজ্জা শরম কিছুই নাই দেখি তোমার ভেতরে। এর মাঝে রিয়া ম্যাম আমাদের সামনে এসে বলল, সবকিছু ঠিকঠাক আছে তো? রিয়া ম্যামকে দেখে আমার অবস্থা সিরিয়াস। কি বলবো ভাই, এই অন্ধকার রাতেও এই মেয়েটার মুখ থেকে আলো ঝরছে, আবার পরেছে নীল শাড়ি, যেটা আমার ফেভারিট। আর রিয়া ম্যামের শরীর থেকে মাতাল করা একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা আমার নাকে গেলেই আমি পাগল হয়ে যাই। রিয়া ম্যামের চেহারার কথা কি বলবো, এই মেয়েকে দেখলে মনে হয় যেন আমি সবসময় এই মেয়েকে সামনে বসিয়ে শুধু দেখতেই থাকি। আমার জীবনে কোনো আফসোস থাকতো না যদি রিয়া ম্যাম শুধু আমার হতো। হয়তো আমার এই চিন্তা ভাবনাগুলো কল্পনাই থাকবে। সুমন আমাকে জোরে ধাক্কা দিয়ে বলল, আর কত দেখবি রিয়া ম্যামকে? সেই 10 মিনিট হয়ে গেল তোকে ধাক্কা দিচ্ছি, তাও তোর খেয়াল নেই। কয়টা বাজে ঘড়িতে দেখ, পরে যদি সময় না থাকে। তাড়াতাড়ি রিয়া ম্যামের থেকে নজর সরিয়ে ঘড়িতে তাকিয়ে দেখি 1টা প্রায় বেজে যাবে। তাড়াতাড়ি সামনে হেঁটে বললাম, আমার পেছনে পেছনে আয়। আধা ঘন্টার ভেতরে গেটের কাছে না যেতে পারলে আমরা মায়াজালে আটকে পড়ব। দরজার কাছে গিয়ে দেখি দারোয়ান উল্টা হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোনো রকম দরজা খুলে বের হলাম। বাসা থেকে বের হয়ে পূর্ব প্রান্তে স্পিডে হাঁটছি। হঠাৎ রিয়া ম্যাম বলল, ভুলভাল তো কিছুই হবে না? আমি শুধু বললাম, এখন কিছুই বলার সময় নেই।
জানি না আধা ঘন্টার ভেতরে কতটুকু জায়গা যেতে পারবো, শুধু গেটের কাছে যেতে পারলেই হলো। অনেকটা জায়গা যাওয়ার পর রিয়া ম্যাম হঠাৎ দাঁড়িয়ে পড়লো। পেছন থেকে সুমন আমাকে বলল, কি রে তুই শুধু একা একা গেলেই হবে? রিয়া ম্যাম তো দাঁড়িয়ে গেছে। আমি এবার দাঁড়িয়ে রিয়া ম্যামের দিকে তাকিয়ে দেখি রিয়া ম্যামের মুখটা ঘেমে একাকার হয়ে গেছে। এত সুন্দর চেহারা থেকে ঘাম ঝরছে, এটা কি করে হতে পারে? আমি নিজে এবার রিয়া ম্যামের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার ম্যাডাম, এইটুকু জায়গায় এসে আটকে গেলেন কেন? আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, সময় খুব কম আমাদের হাতে। রিয়া ম্যাম এবার মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জীবনে এভাবে কখনো হাঁটি নাই, কি করব বলো? আমি অনেকটা হাঁপিয়ে গেছি, আমি আর একটুও হাঁটতে পারছি না। সুমন এবার আমার কাছে এসে বলল, রনি অলরেডি 5 মিনিট সময় চলে গেছে, এবার আমি কি করব তা ভাবতেও পারছি না। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে রিয়া ম্যামকে বললাম, চোখ বন্ধ করেন তাড়াতাড়ি। আমার কথা শুনে রিয়া ম্যাম তাই করলো। আমি এবার ধপ করে রিয়া ম্যামকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম। তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদন অল এসএম ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদন অল এসএম ভাই সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে তা বেশি বেশি করে দাও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।